এইগুলো হচ্ছে ফ্যাসিজম, যেগুলো কথা বলা যাবে না। যেহেতু আমার নামে মামলা হয়েছে 225 জনের নামে, 225টা হত্যা মামলা, 225 জনকে মারলে যে অন্যায়, একজনকে মারলেও সেই একই অন্যায়। তো সুতরাং আমি 225 জনকে মেরে ফেলবো। পৃথিবীতে এরকম সাইকো এবং পৃথিবীতে এরকম কোনো রাষ্ট্রপ্রধান প্রত্যক্ষভাবে পৃথিবীর ইতিহাসে কখনো কোনোদিন শুনবেন না যে বলবে যে আমি এতগুলো লোককে মেরে ফেলবো। অনেক ধরনের গণহত্যা হয়েছে, কিন্তু তারপরেও গণহত্যাকারীরা কখনো বলে নাই যে আমি এই মানুষ হত্যা করবো সরাসরি, কোথাও কিন্তু বলে নাই। কিন্তু বাংলাদেশে এটা আমরা পেয়েছি, এবং বাংলাদেশে এরপরেও আমরা এই ফ্যাসিস্ট তোষণ আমরা ফেসবুকে আমরা লক্ষ্য করি। আপনারা দেখেছেন আজ থেকে 2-4 বছর আগে মানুষ ফেসবুক স্ট্যাটাস দিচ্ছে হাসিনাস ম্যান, ফেসবুকের প্রোফাইল চেঞ্জ করেছে না, হাসিনাস প্রাইম মিনিস্টার্স ম্যান, তাই না? এবং রিসেন্টলি এটাও এখন শোনা যাচ্ছে আমি বঙ্গবন্ধুর দালাল। এটা তো ফেসবুকে এই ধরনের পোস্ট কিন্তু আমরা লক্ষ্য করি। সুতরাং এই যে এতগুলো লোককে সরাসরি মেরে ফেলতে পারেন, কিন্তু বাংলাদেশের 56টি নদীকে যদি সম্পূর্ণ দূষিত করে ফেলা যায়, বাংলাদেশের সকল অবকাঠামোগুলো হচ্ছে যে নষ্ট করে দিয়ে হলেও উনি শুধুমাত্র ক্ষমতায় থাকবেন এবং মানুষকে শেষ করে দিবেন, এই যে একটা কালচার, এবং এই কালচার যদি প্রাকৃতিক পরিবেশের উপরে, ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্টের উপরও হয়, তাহলে কিন্তু ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট এবং এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি কোনোদিন বাংলাদেশে কিংবা কোনো অবস্থায় কোথাও ফিরে আসবে না। এরপরের স্লাইডে দেখবেন, হ্যাঁ এটা একটু দেখেন, এটা একটা সিম্বলিক ছবি, কিন্তু আপনাদেরকে একটু দেখার জন্য বলছি। আপনার মনে আছে যে ফ্রান্সের প্রধানমন্ত্রী এসে, প্রেসিডেন্ট এসেছিলেন ইমানুয়েল ম্যাক্রন, এসে তুরাগে একটি ছবি তুলেছেন সাবের হোসেনকে নিয়ে, পরিবেশ মন্ত্রীকে নিয়ে। এই সময় আমাদেরকে অনেকে ফোন করেছে যে আপনি কেন ওইখানে গেলেন না। আমি এবং আমার বন্ধু ইফাদুল হক তখন আমরা আমেরিকাতে কিছু ক্যাম্পেইন করলাম এটার বিরুদ্ধে। আমরা বললাম যে কলোনিয়াল টাইমে কলোনিয়ালিস্টরা যখন বাংলাদেশে কিংবা এই অঞ্চলে যখন বাঘ শিকার করতো, হ্যাঁ, কিংবা হরিণ শিকার করতো, হরিণ শিকার করে হরিণের উপরে পা দিয়ে বন্দুক ধরে একটা সিম্বলিক্যালি বোঝানোর চেষ্টা করে যে আই হ্যাভ কনকার্ড দিস এরিয়া। এটা হচ্ছে আরেকটা সিম্বল এই এরিয়াকে কনকার করার জন্য। কারণ ফ্রান্স এবং ইউ হচ্ছে বাংলাদেশের তুরাগ এবং শীতলক্ষা নদীর দূষণের সবচেয়ে বড় মার্কেট। তার মার্কেটে পোশাক রপ্তানি করে যারা করে, তাদের ফ্যাক্টরিগুলোই কিন্তু এই তুরাগকে দূষিত করে, এবং সেই তুরাগে তিনি অবকাশ যাপন করলেন, এবং এরকম একটা ভালগার অবকাশ যাপনের জন্য আমাদের এখানকার পরিবেশ মন্ত্রী তৎকালীন সময় এবং অন্যরা মিলে এটাকে গিয়েছেন, এবং এখানে যাওয়ার জন্য লবিং হয়েছে কারা কারা যাবেন। আমাকে বলেছে আপনি কি যাবেন কিনা, আমি বলছি যে না, আমি এতটুকু নৈতিক অবস্থা আমার এখনো তৈরি হয় নাই যে আমি এখানে গিয়ে এই ধরনের একটা ভালগার ছবি তুলবো কিংবা উদযাপন করবো। এরপরে স্লাইড প্লিজ। এরপরে আমরা একটু আলোচনা, এরপরেটাতে চলে যান, তারপর আমি এখানে আসবো। ট্রান্সবন্ডারি ওয়াটার অ্যান্ড ফ্যাসিজম। বাংলাদেশে যদি আমরা ট্রান্সবন্ডারি ওয়াটার অধিকার নিয়ে আমরা কথা বলি, মাওলানা ভাসানের পরে ট্রান্সবন্ডারি ওয়াটার নিয়ে সিরিয়াসলি প্রত্যক্ষভাবে গণমাধ্যম যেহেতু আমাদের ছিল না, ফেসবুকে কথা বলেছেন যে চেতনাটি আমাদের বাংলাদেশে দরকার, এবং যেখান থেকে আমরা ফ্যাসিজম বুঝি সেটা হচ্ছে আবরার ফাহাদ। ফেনী নদীতে যখন ফেনী নদীর পানি নিয়ে কথা হলো, এবং এই ফেনী নদীর পানি নিয়ে প্রত্যক্ষভাবে তৎকালীন সময় আমরা 3-4 জন কথা বলেছিলাম। এই চুক্তিটি ভুলভাবে হয়েছে, এবং এছাড়া যখন আবরার ফাহাদ কথা বললো, তখন আবরার ফাহাদকে ছাত্রলীগের কর্মীরা হত্যা করে বাংলাদেশে একটি বড় মেসেজ দিল। সেই মেসেজটি হচ্ছে যে বাংলাদেশে ট্রান্সবন্ডারি ইস্যুতে, ইন্ডিয়া ইস্যুতে আপনারা কেউ কথা বলতে পারবেন না। এটা হচ্ছে বাংলাদেশের ফ্যাসিজমের একটি বড় ন্যারেটিভ কিন্তু আমরা পেয়েছি। এবং আপনারা লক্ষ্য করবেন, এই সময় আমরা যখন আন্দোলন সংগ্রাম করলাম, তখন নৌ পরিবহন মন্ত্রী ওই সময় হাসিনার সময় ছিলেন খালেদ সাহেব। উনি একটি কথা বারবার বলতেন, আমাদের দিকে তাকিয়ে, বিশেষ করে আমার চোখের দিকে তাকিয়ে উনি বারবার একটা কথা বলতেন যে বাংলাদেশের সব জায়গা থেকে জামাত শিবির এবং বিএনপিকে আমরা, সরকার বিরোধীদেরকে আমরা সরিয়ে দিয়েছি। এখন পরিবেশ আন্দোলন এবং নদী আন্দোলনের নামে আমাদের খেয়াল রাখতে হবে কেউ যেন এই নদী আন্দোলনের ভিতরে ঢুকে পড়ে যেন সরকারের বিরুদ্ধে এবং আমাদের বিরুদ্ধে কথা বলতে না পারে। এবং আমি পরবর্তীতে আমার অনেক সহকর্মীদের দ্বারা কিন্তু আমি নির্যাতিত হয়েছি এবং ব্ল্যাকমেইল হয়েছি, সেটা আমি আরেকদিন আরেক স্টোরিতে বলবো। তো সুতরাং বাংলাদেশে যদি এখন ট্রান্সবন্ডারি ওয়াটার নিয়ে আমরা ভবিষ্যতে কোনোদিন কথা বলতে চাই, তাহলে আবরার ফাহাদকে মাথায় না রাখলে আমাদের ফরেন পলিসি এবং আমাদের ওয়াটার এবং হাইড্রো ডিপ্লোমেসি কিন্তু কখনোই আগাবে না। সুতরাং নতুন জুলাই অভ্যুত্থানে আমরা এই আলোচনাটি তুলে আনতে চাই, এবং এই ফ্যাসিজমের এই মাইন্ডসেটগুলো আমরা আনতে চাই, যে এই মাইন্ডসেটগুলো যদি আমাদের মধ্যে না থাকে
তাহলে ভবিষ্যতে কিন্তু আমরা আমাদের যতটুকু শেষ সম্বল আমাদের যে এই ন্যাচারাল রিসোর্সগুলো আছে সেটা আমরা রক্ষা করতে পারবো না। এর আগের স্লাইডটিতে যাবেন প্লিজ। এটা হচ্ছে সিন্ডিকেট অফ ওয়াটারওয়েজ। আজকে স্বাগত ভাই থাকতে চাইছিলেন কিন্তু পারেন নাই। সেখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখব বাংলাদেশে প্রায় 9 কোটি টাকার 10 কোটি টাকার বাণিজ্য হয় শুধু ঘাটের চাঁদা সারা বাংলাদেশ। এবং একটি বড় লঞ্চ মালিকদের মধ্যে একটি বড় সিন্ডিকেট আছে, এক আওয়ামী সিন্ডিকেট, রিঙ্কু নামে একজন আছে, তিনি অনেক বড় আওয়ামী সিন্ডিকেট, ঢাকা থেকে এটা কন্ট্রোল করেন। চিটাগাঙ্গে ফজলে করিম চৌধুরী আপনারা সবাই ছিলেন, নোয়াখালীতে মোহাম্মদ আলী এমপি আওয়ামী লীগের এমপি, নারায়ণগঞ্জে সেলিম ওসমান, সন্দ্বীপের আনোয়ার চেয়ারম্যান থেকে শুরু করে আমরা আমাদের রিপোর্টে কোন কোন জেলায় কোন কোন সিন্ডিকেট এখনো বহাল আছে সেটা আমরা প্রকাশ করেছি। এবং ঘাটের যে মাফিয়া আছে সেই ঘাট মাফিয়ার ক্ষেত্রে আমরা দেখেছি ঢাকায় হাজী সেলিমের লোকজন এখনো, তারপর কেরানীগঞ্জে যে শাহিন চেয়ারম্যান আছে, এরপর মুফাজ্জল, মহিউদ্দিন এবং কামরুল নামে বড় বড় মাফিয়া ঢাকার বন্দরগুলোকে এখনো কন্ট্রোল করেন, চাঁদাবাজি এখানে চলছে। চিটাগাঙ্গের দোবাস পরিবার তারা পালিয়ে গিয়ে থাকে কিন্তু তাদের কিন্তু এখনো এই চাঁদাবাজিটা কিন্তু রয়ে গেছে। রেজাউল করিম মেয়র আছেন, কর্ণফুলী নদীতে এখনো এই যে নাসির উদ্দিনের লোকজন এবং নফেলকে এখন খুঁজে পাচ্ছি না কিন্তু তার লোকজন কিন্তু এখনো চাঁদাবাজিটি কন্ট্রোল করছেন। চাঁদপুরে ওবায়দুল কাদেরের পরিবার এখনো চাঁদাবাজি চাঁদপুরে কন্ট্রোল করে। বরিশালে হাসনাত পরিবারের যে লোকজন আছেন, কক্সবাজারে বদি এখন নাই কিন্তু বদি এবং মেয়র মাকসুদ যারা আছেন তারা কিন্তু এই ওয়াটারওয়েজগুলো কন্ট্রোল করছে। সুতরাং এটার আমরা একটা লিস্ট করেছি সারা বাংলাদেশে কোথায় কোথায় কোন কোন মাফিয়া আছে। এরপরের স্লাইডগুলো যাবে, এরপরে এটি হচ্ছে খুব মজার। আপনারা কিছুদিন আগে আল জাজিরাতে দেখেছেন যে মিনিস্টার্স অফ মিলিয়ন্স এত কোটি টাকা কোত্থেকে পেলেন, কারণ একজন ভূমিমন্ত্রী কতটুকু তদবির করলে ভূমিতে এত পয়সা পায়, কিন্তু বাংলাদেশের ইতিহাসে এরকম হয়নি। সেটা আমরা একটি পারসেপটিভ স্টাডি করেছি, কারণ এটা 100% স্টাডি করা আমাদের পক্ষে সম্ভব হয়নি। সেখানে আমরা দেখেছি যে নদীগুলোর পাড়ে যতগুলো ইপিজেড হয়েছে এবং যতগুলো কেপিআই হয়েছে বিভিন্ন জায়গায় বাংলাদেশে, সেগুলো অধিগ্রহণ করার জন্য এবং সেগুলো ভূমি এবং পাওয়ার প্ল্যান্ট হয়েছে। আপনারা জানেন যে পাওয়ার প্ল্যান্ট করতে অকৃষি জমি লাগে, কিন্তু নদীর পাড়ে তো অনেক জায়গায় কৃষি জমিও আছে। এগুলোকে ভূমির রকম পরিবর্তন এবং এই সিন্ডিকেটগুলোর সাথে সরাসরি তৎকালীন ভূমিমন্ত্রী নদীগুলো প্রাকৃতিক যে অবস্থানগুলো আছে, যে পজিশনগুলো আছে, সেগুলো একটি বড় নেগোসিয়েশন এবং কাগজে কলমে এটির একটি ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, হওয়ার কারণে কিন্তু তিনি এতগুলো টাকা আসলে ঘুষ খেতে পেরেছেন, নাহলে কিন্তু সম্ভব হতো না। তো সুতরাং এগুলো হচ্ছে যে বাংলাদেশের সকল এই যে হটস্পটগুলো আমরা দিয়েছি, এই সব হটস্পট থেকে আসলে এই টাকাগুলো কিন্তু লন্ডনে গিয়েছে। এরপরের স্লাইড প্লিজ। এটা নিয়ে আমি আরেকদিন আলোচনা করবো, তারপরে বলে নিই বাংলাদেশের ডেল্টা প্লেনের নামে জনগণের সাথে কোনো কথা না বলে শেখ হাসিনা প্রায় 90টি প্রজেক্ট, হটস্পট প্রজেক্ট, তিনি আসলে এগুলো টাকা অ্যালোকেশন করেছেন, বাস্তবায়ন করেছেন। এবং এখানে একটা বড় লুটপাট হচ্ছে, এখানে কোনো ধরনের ট্রান্সপারেন্সি নাই। এরপরে এইটা নিয়ে পরে আলাপ হবে, আলাপ করবে চিরম থেকে যিনি আসছেন। এরপরে স্লাইড, এরপরে এইটা রাখেন। এটা হচ্ছে মার্জিনালাইজেশন, উন্নয়ন কর্মকাণ্ড করতে গিয়ে কিভাবে এই নদীর পাড়ের জনগোষ্ঠীকে মার্জিনালাইজ করে। এটার একটি বড় উদাহরণ হচ্ছে বালিশান্তা। রিজনাপা আছে, থাকতে পারে রিজনাপা, আমরা রিজনাপা নরেন্দ্র শেখ আছেন, উনি বলবেন যে উন্নয়ন কাজ করতে গিয়ে স্থানীয় যে জনগোষ্ঠী আছে তাদেরকে আমরা উচ্ছেদ করছি না বলে রাতের অন্ধকারে আমরা তাদের ঘরে মাটি ফেলে দিচ্ছি। রাতের অন্ধকারে ইন্ডিয়া যেরকম রাতের অন্ধকারে পানি আমাদের বাংলাদেশে ফেলে দেয়, একইভাবে আমাদের এখানেও রাতের অন্ধকারে স্থানীয় জনগোষ্ঠীকে উচ্ছেদ করা হয় শুধুমাত্র উন্নয়নের নাম দিয়ে, নদী শাসনের নাম দিয়ে। সেই আলোচনাটা নিশ্চয়ই সেই কাছ থেকে আমরা পাবো। এরপরের স্লাইডে যান, নেক্সট স্লাইড খালেদ। এরপরেরটা এখানে আমরা থাকি, এখানে এটা হচ্ছে আমাদের এরপরেরটা। হ্যাঁ, এখানে আমরা বলছি যে আমাদের ফরিদাপা যেহেতু আছেন, ফরিদাপা আমরা খেয়াল করেছি এবং আমরা স্টাডি করেছি। পটুয়াখালী অঞ্চলে, হাওড় অঞ্চলে প্রচুর পরিমাণে মাফিয়া আছে, যারা হচ্ছে যে নদীতে জাল ফেললে এবং কোস্টাল এরিয়াতে জাল ফেললে তাদেরকে 20,000 থেকে 7 লক্ষ টাকা চাঁদা দিতে হয় প্রতি বছর, শুধু জাল ফেলার জন্য। সুতরাং একটি বড় আন্দোলন একসময় বাংলাদেশে হচ্ছে জাল যার জলাতার। সুতরাং সেই স্বাধীনতাটা কোথায়? তো সেই স্বাধীনতা তো একটুও নাই।
বরঞ্চ এটাকে আরও বেশি আটকে দেওয়ার জন্য এই পুরো মাফিয়াতন্ত্র শুরু হয়েছে। এই মাফিয়াতন্ত্রের বিনাশের জন্যই আমরা এই আলোচনাটি আমরা করেছি, এই স্টাডিগুলো আপনাদের সামনে তুলে ধরেছি। এই স্টাডি হচ্ছে আমরা বলি দ্য টিপ অফ দ্য আইসবার্গ। যেহেতু গত 15 বছরে হাসিনার সময় কোনো ধরনের প্রেস ফ্রিডম ছিল না, আমরা মনে রাখার মতো কোনো ইনভেস্টিগেটিভ জার্নালিজম গত 13 বছরে কিন্তু পাই না। অ্যাক্টিভিটি পেয়েছে কিন্তু পলিটিক্যাল। সুতরাং আমাদের রিসোর্সগুলোকে বাঁচিয়ে রাখার মতো ইনভেস্টিগেটিভ জার্নালিজম যারাই করতে গিয়েছে তারাই মামলার শিকার হয়েছে। আমার বন্ধু থেকে 8টি মামলা খেয়েছে, এখনও সেই মামলা লড়াই বসে বসে। তো সুতরাং সেই জায়গা থেকে আমরা মনে করি পিআইবি আমরা এবং আজকে যারা গণমাধ্যম কর্মী এখানে আছেন, আমরা কিছু ইনভেস্টিগেটিভ জার্নালিজম শুরু করতে পারি কিনা, যার মাধ্যমে অতীতের যে ইতিহাস সেটা এক ধরনের আমরা তুলে আনতে পারি। একই সাথে এই প্র্যাকটিসটি যেন ধারাবাহিকভাবে থাকে, ভবিষ্যতে যারা থাকবে এবং আসবেন তাদেরকেও তো আমাদের ধারাবাহিকভাবে অ্যাকাউন্টেবিলিটির মধ্যে রাখতে হবে। না হলে জুলাই অভ্যুত্থানের যেই স্পিরিট সেটা তো আমরা রাখতে পারবো না। সকলকে আমার কথা ধীরভাবে শোনার জন্য অনেক ধন্যবাদ। ইনকিলাব বিজয় হোক। ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ।